শনিবারের এক সন্ধ্যায় ঘন কালো অন্ধকারের মধ্য দিয়ে সুজয় হেঁটে চলছে খেয়া ঘাটের দিকে। উদ্দেশ্য নদী পার করে গোপালপুরে ওর বন্ধু অনিকেতের বাড়িতে যাওয়া। আগামীকাল ওর মেয়ের জন্মদিন। অনিকেত ছেলেটা সারাদিন কিছু বলেনি। ঠিক যখন সন্ধ্যায় হলো তখন ফোন করে এত ব্যস্ততা দেখালো যে সুজয় যদি আজ না যায় তবে কাল ওর মেয়ের জন্মদিনটাই আটকে যাবে। অগত্যা সুজয় বন্ধুর কথার মান রাখতে এই ভর সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছে। কিন্তু চিন্তা হচ্ছে এই সময় ঘাটে গিয়ে নৌকো পাওয়া যাবে কিনা। মনের মধ্যে এই সংশয় নিয়ে সুজয় যখন ঘাটে গিয়ে পৌঁছালো তখন রাত প্রায় 8টা। চারিদিক ঘন অন্ধকার। সামনেই মাঝারি আকারের ইছামতি নদীটা দাঁড়িয়ে আছে। এছাড়া ঘাটের ধারে নৌকো বাঁধা রয়েছে। কিন্তু কিন্তু নৌকোর উপরে তো মাঝিকে দেখা যাচ্ছে না। তবে কি আজকের মতো কাজ সেরে মাঝি ঘরে ফিরে গিয়েছে? তাহলে তো মহা বিপদ। এই রাতে আমি গোপালপুর যাব কি করে? ঠিক এই সময় আচমকা সুজয়ের কানের কাছে একটা শীতল হাড় হিম করা কণ্ঠস্বর ভেসে আসলো। আগে আমি থাকতে আপনি এত চিন্তা করছেন কেন বাবু? কথাটা শুনেই সুজয় চমকে উঠে পিছনে ফিরে তাকালো। দেখলো ঠিক পেছনে দাঁড়িয়ে রয়েছে একটা মাঝ বয়সী লোক, যার পরনে একটা নোংরা মাটি মাখা লুঙ্গি আর উপরিভাগে একটা ছেঁড়া স্যান্ডো গেঞ্জি। লোকটার মাথার উপরে একটাও চুল নেই, পুরোটাই টাক। সেই সাথে দাড়িটা যেন একটু বেশি বড়। দেখলেই ছোটবেলার বাংলা বইতে পড়া সেই আব্দুল মাঝির কথা মনে পড়ে যায়। কিন্তু এই লোকটাকে আর ওর মনের কথা বুঝলই বা কি করে? আগে আমি হলাম গিয়ে মাঝি। এই যে সামনে যে নৌকাখানা দেখছেন ওটা আমারই। আপনি গোপালপুরে যাবেন বলে আমাকে খুঁজছিলেন না, তাই আর দেরি না করে চলে এলাম। কিন্তু আমি তো একটু আগেই দেখেছিলাম আশেপাশে কেউ ছিল না। তাহলে তুমি এরই মধ্যে কোথা থেকে এলে? তাছাড়া আমি যে গোপালপুর যাব সে কথা তুমি কি করে জানলে? তোমাকে তো বলিনি আমি। আগে বাবু, নদীর ওপারে যে গ্রামখানা দেখছেন ওটার নাম তো গোপালপুর। তাই আপনি যে ওইখানে যাবেন সেটা তো জানি। থাক থাক, বুঝেছি। চলো এবার, আর দেরি করো না, রাত তো অনেক হলো। হ্যাঁ বাবু, চলেন। এই কথা বলে মাঝি গিয়ে নৌকোর উপরে বসে পড়ে, হাতে কালো রঙের দাঁড়টা তুলে নিল। সুজয় গিয়ে নৌকো ছইয়ের তলায় বসল। এর প্রায় সাথে সাথে মাঝি দাঁড় বইতে বইতে নৌকো ছেড়ে দিল। খানিকক্ষণ দুজনেই চুপ। হঠাৎ মাঝি বলে উঠল, আচ্ছা বাবু, এই যে রাতের বেলা একা একা আপনার বন্ধুর বাড়ি যাচ্ছেন, তা আপনার ভয় করে না? ভয়? কিসের ভয়? ভূত প্রেতের? এই কি করছেন কি বাবু? রাতের বেলা যে তেনাদের নাম মুখে আনতে নেই, আনলেই বিপদ। মাঝির এরকম আচরণে সুজয় একটু হেসে নিয়ে বলল, না না, ওসব ভূতের ভয় আমার খুব একটা নেই। বরং ছোট থেকেই তাদেরকে দেখার জন্য কত কিছুই না করেছি, কিন্তু কিছুতেই তাদের দেখা মেলেনি। তা তোমার এরকম কোনো অভিজ্ঞতা আছে নাকি? থাকলে বলতে পারো, তাহলে যেতে যেতে আর মশার কামড় খেয়ে কাটাতে হবে না, গল্প শুনেই কেটে যাবে। আগে আছে বই কি, কিন্তু সে গল্প শুনে আপনি যদি ভয় পান। আরে না না, ভয় পাওয়ার কিছুই নেই, তুমি বলো। আচ্ছা, সিগারেট চলে নাকি? না বাবু, সব এখন আর লাগে না। মাঝির কথা শুনে সুজয় পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বার করল। তার থেকে একটা সিগারেট বার করে যেই তাতে আগুন ধরাতে যাবে তখনই দেখল পকেটের মধ্যে দেশলাইটা নেই। এরপর বাকি পকেটগুলো দেখে যখন দেশলাইটা পেল না তখন বলল, না, শুরু করো। সিগারেট ছাড়াই গল্পটা শুনতে হবে। দেশলাইটা মনে হয় বাড়িতেই ফেলে এসেছি। সুজয়ের কথা শুনে মাঝি একটু হেসে নিয়ে বলতে শুরু করলো, সেইবার এই শ্রাবণ মাসে প্রবল বর্ষার কারণে প্রচুর জল বেড়ে যায়, ইছামতি নদী ফুলে ফেঁপে ওঠে। সে এক ভয়ানক রূপ ধারণ করেছিল। ঠিক যেমন একটা অজগর সাপ পেট ভর্তি করে খেয়ে ফুলে ফেঁপে ওঠে, তেমনই নদী তার তীরবর্তী এলাকায় বাস করা বাড়ি ঘর গাছপালা খেয়ে ফুলে উঠেছিল। নদীর এই ভয়ানক রূপ ধারণের কারণে মানুষজন নদীর থেকে যতটা পারে দূরে থাকতেই শুরু করেছে।
কিন্তু এই জল বাড়ার কারণে সুবিধা হলো জেলে আর মাঝিদের। নদীতে ট্যাংরা, পুঁটি, কই এর পাশাপাশি ওই রুই, কাতলা, শোলের মতো বড় বড় মাছেদেরও আমদানি হলো। আর এই খবর শুনে শুধু গোপালপুরের লোকেরা নয়, পাশের গ্রাম থেকেও লোকেরা এসে মাছ ধরতে লাগলো। এসবের কারণে যে জায়গাগুলোতে মাছ পাওয়ার কথা সেখানে আর তেমন মাছ পাওয়া যেত না। পাওয়া যাবেই বা কি করে? মানুষ যদি কিছু পায় তবে ততক্ষণ অব্দি ছাড়ে না যতক্ষণ না শেষ হয়ে যাচ্ছে। আর এইখানেও সেই হলো সমস্যা। বলা যায় এখান থেকে হলো সেই ভয়ানক গল্পের শুরু। সেদিন সন্ধ্যায় হাট থেকে একটা নীল রঙের জাল কিনে বাড়ি ফিরছিল নরেন মাঝি। ঠিক তখনই কাঁঠালতলার চায়ের দোকানে বসে থাকা নুরুল মিয়া নরেনকে ডেকে বলে উঠল, আরে নড়েন নাকি? হাতে ওটা কি? নরেন ভীষণ ফিরে দেখলো দোকানে নুরুল মিয়ার সাথে রমেশও বসে রয়েছে। মাছ ধরা জাল, আগে জালটা ছিঁড়ে নষ্ট হয়ে গিয়েছে। কই এদিকে আয় তো দেখি কিরকম জাল কিনেছিস। নুরুল মিয়ার কথা শুনে নরেন দোকানের টিনের ছাউনির তলায় গিয়ে দাঁড়ালো আর সদ্য কিনে আনা জালটা নুরুল মিয়ার হাতে দিল। নরেন্দা, বসো বসো। এই ভুলো, আরো এক কাপ চা দে তো দেখি তোর নরেন্দার জন্য। নরেন বেঞ্চির উপর বসতে ভুলো এসে একটা চায়ের কাপ হাতে ধরিয়ে দিল। নরেন সেটাতে সবেমাত্র একটা চুমুক দিয়েছে, এমন সময় নুরুল মিয়া বলল, তা নড়েন, জাল যে কিনলি, মাছ তো যা ছিল এদিকে সবই তো তোরা ধরে নিয়েছিস। এখন তাহলে জাল নিয়ে কি করবি? কি যে করি মিয়া, ছোট থেকে শুধু এই দুটো কাজই জানি। হ্যাঁ, নৌকো চালানো আর মাছ ধরা। কিন্তু এখন দেখছি দুটোর অবস্থায় খুব খারাপ। তবে পেট তো আর সে কথা শুনবে না। বাড়িতে বউ ও মেয়ে রয়েছে, তাদের পেট দুটোকে তো দেখতে হবে। নরেন্দা, এদিকে যখন মাছ হচ্ছে না তাহলে পোড়া দিকের পারে যাবে নাকি? কথাটা শুনেই নরেন ভাবল রমেশ কথাটা ভুল বলেনি। ওদিকটায় গ্রামের বাকি জেলারা যায় না, তাই ওদিকে গেলে হয়তো ভালো মাছ পাওয়া যেতে পারে। ওরা দিঘির পারে? তোর কি মাথা খারাপ হয়েছে রমেশ? জানিস না ওখানে গেলে মানুষ আর বেঁচে ফেরে না? ওই পিশাচিনি জ্যান্ত চিবিয়ে খাই মানুষকে। সবই কি ভুলে গেলি নাকি? পোড়া দিঘির পার, সেটা আবার কি? আর ওই পিশাচিনীর ব্যাপারটাই বা কি? পোড়া দিঘির পার বলতে নদী পথে লোকালয় থেকে একটু ভিতরে অনেকটা গেলে ওই জঙ্গলের ধারে একটা দিঘি পড়ে। একবার গ্রাম থেকে কিছু মানুষ এই দিঘির পাড়ে জঙ্গলে চড়ুই ভাতি করতে আসে। আর তখনই কোনোভাবে শুকনো পাতাতে আগুন লেগে সেই আগুন গোটা জঙ্গলে ছড়িয়ে পড়ে। আগুন লেগে জঙ্গলের প্রায় অনেকটাই পুড়ে যায়। দিঘির পাড়ে লাগা ওই আগুনের কারণে ওই জায়গার নাম হয় পোড়া দিঘি। বাবু, এই পোড়া দিঘির পাড়ে এক ভয়ানক পিশাচিনী থাকে। গ্রামের যারাই ওই পোড়া দিঘির পাড়ে মাছ ধরতে গিয়েছে কেউই আর বেঁচে ফেরেনি বাবু। যা ফিরেছে তা কেবল তাদের খুবলে খাওয়া পচে যাওয়া মৃতদেহ। গ্রামের মানুষ বলতো ওই পিশাচিনী একবার যারে পায় তার শরীর ছিঁড়ে খুঁড়ে খায়। মানুষের মাংস নাকি তার খুব ভালো লাগে। টাটকা লাল রক্তের স্বাদ পেলে সে নাকি মহা উল্লাসে মেতে ওঠে। এই কথা শুনে সুজয় একবার হেসে উঠে বলল, সত্যি মাঝি ভাই, তোমরা গ্রামের মানুষরা পারো বটে। পিশাচিনি তাও আমার মানুষের মাংস খায়। সুজয় এই ব্যবহারে মাঝি একটু গম্ভীর গলায় বলল, হাসছেন বাবু, কিন্তু আমি যা বলতে চলেছি সেটা শুনে আপনার মুখে আর হাসি থাকবে না। আরে না না, হাসছি না, বলো বলো। সেদিন রাইতের বেলা গ্রামের কিছু জেলে নদীর পাড়ে মাছ ধরছিল। তাদের মধ্যে নরেন মাঝি, রমেশ, নুরুল মিয়াও ছিল। মাছ ধরতে ধরতে একজন দেখলো নদীর মাঝখান থেকে অতিরিক্ত মোটা মতো কিছু একটা ভেসে যাচ্ছে।
যার উপরে বসে রয়েছে গোটা চারেক শকুন। তাই দেখে সবাই অবাক হয়ে গেল, ভাবলো হয়তো কোনো গরু মরেছে, সেটাই ভেসে যাচ্ছে। কিন্তু ঠিক সেই সময় নদীর ওপার থেকে এপারে নৌকো নিয়ে আসছিল নুরুল মিয়া। সে দেখলো নদীর উপর থেকে কুমড়োর মতো ফোলা যে জিনিসটা ভেসে আছে, সেটা আর কিছু নয়, একটা মানুষের পচা গলা মৃতদেহ। তাই দেখে নুরুল মিয়া ভয়তে চিৎকার করে উঠল। এরপর থেকে একে একে সবাই ছুটে গিয়ে সেই দৃশ্য দেখার পর সকলে ভয় পেয়ে গেল। কিন্তু শুধু এই নয়, এরপর থেকে এরকম ঘটনা আরো ঘটতে লাগলো। গ্রামের বহু মানুষের মৃত্যু হতে লাগলো, কিন্তু কি করে যে এরা মরছে তা জানা গেল না। আর কিছুদিন পরে সেদিন সন্ধ্যায় নদীর তীরে সবাই মাছ ধরতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক এমন সময় নদীর কালো জলের উপর থেকে অন্ধকারের মধ্য দিয়ে একটা নৌকাকে নদীর পাড়ের দিকে ভেসে আসতে দেখলো সবাই। নৌকাটা দেখে সেটা যে অজয় আর বিনোদের তার বলে দিতে হয় না। কিন্তু নৌকাটা পাড়ে আসার পর যে দৃশ্য সকলে দেখলো আর যে সত্য তারা জানলো, তা যে কোনো মানুষকে ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। নৌকাটা কাছে আসার পর সবাই দেখলো নৌকার মধ্যে চিত হয়ে পড়ে রয়েছে অজয়ের মৃতদেহ, যার মাথাটা অর্ধেক কাটা অবস্থায় গলা থেকে ঝুলছে। গলার কাছে থেকে রক্তের ধারা এক নাগারে বেরিয়ে কাঠের তক্তাপোষিকে ভিজিয়ে দিচ্ছে। অজয়ের চোখ দুটো কেউ যেন নখ দিয়ে খুবলে পার করে নিয়েছে। একটা পা যেন প্রচন্ড জোরে হাতের টানেই কেউ যেন ছিঁড়ে ফেলেছে। তবে শুধু অজয় নয়, অজয়ের পাশে ওর শরীরের উপর পড়ে রয়েছে বিনোদ। ওর অবস্থাও এক, তবে বিনোদ তখনও মরেনি, কোনো রকমে শ্বাস ফেলছে। অজয় ও বিনোদের এরকম ভয়ানক অবস্থা দেখে সকলে ভয় পেয়ে গেল। চারপাশ জুড়ে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ল। তখনই বিনোদের মুখ থেকে গ্রামের লোকেরা জানতে পারে ওই পোড়া দিঘির পাড়ে থাকা সেই পিশাচিনীর কথা। সেই ওদের দুজনের এরকম ভয়ানক অবস্থা করেছে। এর আগেও যারা মরেছে তাদেরকেও ওই নারকীয় পিশাচিনী নিজের হাতে শেষ করেছে। এই অবধি বলে বিনোদ অজয়ের শরীরের উপর এলিয়ে পড়েছিল। বিনোদের মুখে এই বীভৎস কথা শুনে আর একের পর এক মৃত্যু দেখে গ্রামের লোকেরা ওই পুরো দিঘির পাড়ে যাওয়া বন্ধ করে দিল। এই তাহলে পোড়া দিঘির পাড়ে পিশাচিনীর ঘটনা। কিন্তু এরপর নরেন কি করবে? ও তো চায়ের দোকানে ছিল। চায়ের দোকানের রমেশ যখন পুরো দিঘির পাড়ে যাওয়ার কথা বলল, তখন নুরুল মিয়া বলল, শোন নরেন, জানি এদিকে মাছ কম হচ্ছে, কিন্তু পোড়া দিঘির জলে মাছ ধরতে গিয়ে প্রাণ খোয়ালে তখন তোদের পরিবারের কি হবে সে কথা কি ভেবে দেখেছিস? নরেন কি বলবে বুঝতে পারল না। অতঃপর আর কথা না বাড়িয়ে নুরুল মিয়ার কথাতে সায় দিয়ে ওদিকে না যাওয়ার কথা বলে বাড়ি ফিরে আসলো। কিন্তু মনে মনে ঠিক করলো আজ রাতেই সে যাবে ওই পুরো দিঘির কাছে মাছ ধরতে। আজও দেখবে কোন পিশাচিনী আছে ওখানে। যথারীতি রাতের বেলা সবাই ঘুমিয়ে গেলে হাতে একটা হ্যারিকেন আর মাছ ধরার জাল নিয়ে নরেন যখন নদীর ধারে পৌঁছে নৌকায় চেপে বসলো, তখন পিছন থেকে একটা ডাক শুনে চমকে উঠল। দাঁড়াও নরেন্দা, আমিও যাব তোমার সাথে। নরেন মাঝি পিছনে তাকিয়ে দেখলো রমেশ এসে দাঁড়িয়েছে ওর পেছনে। রমেশ, তুই? হ্যাঁ নরেন্দা, আসলে আমি এসেছিলাম তোমার বাড়িতে এই পোড়া দিঘির পাড়ে মাছ ধরতে যাওয়ার কথা বলতে, কিন্তু এসে দেখি তুমি মাছ ধরতেই বেরোলে, তাই পিছু পিছু চলে আসলাম। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে চটপট উঠে পর। দেখিনি আকাশের অবস্থা ভালো না, কেমন একটা জোরো হাওয়া দিতেছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। নরেনের কথা শুনে রমেশ নৌকায় চেপে বসল। নরেন দাঁড় বইতে শুরু করলো। কাজলের মতো কালো জলের বুকের ওপর দিয়ে নৌকো চলতে লাগলো। আকাশের বুকে
তখন মেঘের পাহাড় জমেছে। মাঝে মাঝে গুরু গম্ভীর গর্জন তুলে মেঘ ডাকতে থাকলো। নরেন ধার বইতে বইতে একটা গান ধরল, আরে অন্যদিকে রমেশ বসে একটা বিড়ি খেতে লাগলো। আচ্ছা নরেনদা, তোমার কি মনে হয় পোড়া দিঘির পাড়ে সত্যিই পিশাচিনী আছে? সচক্ষে না দেখলে বিশ্বাস করি কি করে বলতো? কিন্তু অতগুলো মানুষের মৃত্যু, বিনোদের যুক্তি, এগুলো তো ফেলে দেওয়া যায় না। তাই যদি হয় তবে আজ না হয় সচক্ষে দেখে নেব সেই পিশাচিনীকে। কথাটা যে নরেন একটু বিরক্তি সুরে বলল সেটা বুঝে রমেশ আর কিছু বলল না। তারপর নতুন কিনে আনা জালটা নাড়াচাড়া করতে লাগলো। এরপর নৌকাটা সামনের দিকে যত এগিয়ে গেল, নৌকোর ধার থেকে বাড়ি ঘরগুলো হারিয়ে গিয়ে জঙ্গল শুরু হয়ে গেল। মাঝে মাঝে রাতের নিশীথ অন্ধকারে জঙ্গলের মধ্য থেকে শেয়ালের ডাক ভেসে আসলো। কিছুটা যাওয়ার পরে চলে আসলো একটা ভয়ঙ্কর জায়গা, পুরো দিঘির পার। ওদিকটা তাকাতেই গাটা কেমন ছমছম করে উঠল নরেনের। মনে হলো আধারের কালো ভয় যেন ওখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, ওদের অপেক্ষাতেই আছে তারা। ওরা গেলেই সে ওদেরকে ছিঁড়ে খেয়ে ফেলবে। নরেনদা, মনে হচ্ছে আমরা চলে এসেছি। ওই দেখো, পোড়া দিঘির পাড় থেকে ঝাউবন শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, কিন্তু কেমন একটা পচা গন্ধ আসছে না অনেকক্ষণ দিয়ে ওই দিক থেকে? গাটা কেমন যেন পাকিয়ে উঠছে। কথাটা বলেই নরেন নৌকাটা নিয়ে নদীর পাড়ের দিকে এগিয়ে গেল। যত এগিয়ে গেল ততই বাজে গন্ধটা আরো বেশি করে নাকে এসে লাগলো। এরপর ঝাউবনের কাছে যেতেই দিঘিটাকে দেখতে পাওয়া গেল। সেই সাথে আরো একটা জিনিস দেখে ওদের মনটা বেশ খুশি হয়ে গেল। ওরা দেখলো মাঝে মাঝে জলের মধ্য থেকে মাছেদের দেখা পাওয়া যাচ্ছে। রমেশ, রমেশ রে, মনে হচ্ছে এখানে ভালোই মাছ রয়েছে। আজ আর খালি হাতে ফিরতে হবে না, মাছ নিয়েই ফেরা যাবে। কথাটা বলার পরে রমেশকে কোনো উত্তর দিতে না দেখে নরেন পাশ ফিরে রমেশের দিকে তাকালো। দেখলো রমেশ নৌকার উপরে পাথরের মতো বসে সামনের দিকে তাকিয়ে আছে, কি যেন একটা দেখছে। রমেশ, ওদিকে কি দেখছিস? রমেশ এইবারও কোনো উত্তর দিল না দেখে নরেন বেশ অবাক হলো। এদিকে নদীর পার বরাবর চলে আসার পর থেকেই একটা শীতল হাওয়া বইতে শুরু করেছে। সেই হাওয়ায় শীতল স্পর্শে কিছু একটা মিশে ছিল, যা বারবার করে বলে দিতে চাইছিল ওরা এখানে এসে ঠিক করেনি, এখানে নিশ্চয়ই কিছু একটা আছে। নরেন মাঝি এইবার এগিয়ে গেল রমেশের দিকে। তারপর ওর কাঁধে একটা হাত রাখতেই সাথে সাথে হাতটা সরিয়ে নিল। নরেন দেখল রমেশের শরীরটা বরফের মতো ঠান্ডা। নরেনের হাতটাকে যেন ওইটুকুর মধ্যে বরফের মতো জমিয়ে দিল। রমেশ? নরেনদা, ও ফিরে এসেছে। রমেশের এরকম ভারী গলার স্বর আর এই কথা শুনে নরেনের গোটা শরীর জুড়ে একটা শীতল শিহরণ খেলে গেল। কি বলছিস রমেশ? কে ফিরে এসেছে? ঝিমলি। নামটা শুনেই নরেনের বুকটা কেঁপে উঠল। কি যাতা বলছিস রমেশ? বিশ্বাস না হলে ওইদিকে তাকিয়ে দেখো। কথাটা বলেই রমেশ একটা হাত তুলে সামনের দিকে ইশারা করলো। রমেশের হাত লক্ষ্য করে সেদিকে তাকাতেই ভয়তে পাথর হয়ে গেল নরেন। দেখলো দুটো জ্বলন্ত চোখ ঝাউবনের আড়াল থেকে ওদের দিকে তাকিয়ে রয়েছে। অন্ধকার ঝোপের আড়াল থেকে জ্বলন্ত চোখ দুটোকে দেখে নরেনের মনে একটা অজানা ভয়ের রেখা দেখা গেল। মনে হলো ওই চোখ দুটো যেন এখনই ওদেরকে শেষ করে দেবে। নরেন কিছু একটা বলতে যাবে, তার আগেই ঝোপের আড়াল থেকে একবার ডেকে উঠে একটা শেয়াল বেরিয়ে আসলো। নদী থেকে জল খেয়ে আবার মিলিয়ে গেল ঝাউবনের আড়ালে। আর তার ঠিক পরেই রমেশ একটা বিকট হাসি হেসে বলল, কি নরেনদা, ভয় পেয়ে গিয়েছিলেন নাকি? রমেশের মুখে এই কথা শুনে নরেন একটু ধাতস্থ হয়ে বলল,
তা একটু পেয়েছিলাম, কিন্তু নে, আর দেরি না করে জালটা ফেল দেখিনি। রমেশ এইবার উঠে দাঁড়িয়ে জালটা নিচ থেকে তুলে জলের মধ্যে অনেকটা জায়গা জুড়ে ফেললো। রমেশের জাল ফেলা দেখে নরেন বুঝলো জালে অনেক মাছই বাঁচবে। কিন্তু এই অবধি বলে মাঝি একটু থামলো। কিন্তু কি? কিন্তু জালটা যখন তুলে আনা হলো তখন যা দেখলো ওরা, তাতে ওই অন্ধকার ফাঁকা জায়গায় থাকলে যে কেউ ভয় পেয়ে যেত। জালটা তুলে আনতেই ওরা দেখলো জালে জালে একটা মাছ বাঁধেনি। কিন্তু তুমি তো বললে জলের মধ্যে অনেক জ্যান্ত মাছ খেলা করছিল সেখানে, তাহলে? আগে হ্যাঁ বাবু, কিন্তু জালটা পুরোপুরি উপরে তুলে আনার পর ওরা দেখলো জালের মধ্যে মাছের পরিবর্তে বেঁধে রয়েছে কতগুলো মাছের কাঁটা, খানিকটা সবুজ শ্যাওলা ও গোটা কয়েক শামুক। কেউ যেন নিমিষের মধ্যে জ্যান্ত মাছগুলোকে চিবিয়ে খেয়ে নিয়েছে আর ফেলে গেছে এই কতগুলো কাঁটা। কিন্তু একটু আগেও দেখা জলজ্যান্ত মাছগুলোকে এইটুকু সময়ের মধ্যে কে এভাবে খেয়ে ফেলবে? তবে কি সত্যি? সবে মাত্র কথাটা ভেবেছে নরেন, ঠিক এমন সময় পাশ থেকে কাঁপা কাঁপা গলায় রমেশ বলল, নরেন্দা, ও ওই দেখো। কথাটা বলেই রমেশ ওর একটা হাত তুলে জলের দিকে দেখালো। নরেন সেদিকে তাকিয়ে দেখতেই ভয়তে কেঁপে উঠল। দেখলো জলের রং কখন যেন কালো থেকে লাল হয়ে গিয়েছে। কেউ যেন রক্ত মিশিয়ে দিয়েছে ওই জলে, না হলে ওরা ভুল করে রক্তের সাগরে চলে এসেছে। এরপরেই হঠাৎ চারপাশ জুড়ে একটা ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেল। সেই হাওয়ার দাপটে জলের স্রোত আরো তীব্র হয়ে উঠল। সেই স্রোতের ধাক্কায় নৌকোটাও তুলতে শুরু করলো। সামনের জঙ্গলের মধ্য থেকে কাক ডাকার শব্দ ভেসে আসলো। না, একটা কাক নয়, রাতের অন্ধকারে কাকের গোটা দল যেন একসাথে ডেকে উঠল। তারা এমন ভাবে ডাকতে শুরু করলো যেন অদৃশ্য কোনো ভয়াবহ শক্তিকে আহ্বান করছে তারা। হঠাৎ করে চারপাশে নিস্তব্ধ পরিবেশের এরকম ভয়াবহ পরিবর্তন দেখে ভয়তে ওরা দুজনেই শিউরে উঠল। কোনো ঘটনার প্রারম্ভে যেমন ডঙ্কা বেজে জানান দেওয়া হয়, ঠিক তেমন ভাবে যেন কোনো অশুভ ঘটনার ইঙ্গিত শুরু হয়েছে চারপাশে। এদিকে অবস্থার এরকম আমূল পরিবর্তন দেখে নরেন মাঝি বলল, রমেশ, আমার মনে হচ্ছে সত্যি কোনো একটা গন্ডগোল রয়েছে, এখানে থাকাটা আর ঠিক হবে না। কিন্তু রমেশের কথা শেষ হওয়ার আগেই একটা জিনিস দেখে ওরা দুজনেই ভয়তে থমকে গেল। ওরা দেখলো সামনের জঙ্গলের ভিতর থেকে কাকগুলো একটা কালো চাদরের মতো জঙ্গল থেকে বেরিয়ে এসে ওদের মাথার উপর গোল করে উড়তে উড়তে ডাকতে লাগলো। কাকের এই কর্কশ গলার স্বর মিশেছিল এক অদ্ভুত আনন্দ, কিন্তু তা যে নরেন আর রমেশকে কতটা ভয় পাইয়েছে তা কেবল ওরাই জানে। নরেন মাথার উপরের দিকে তাকিয়ে বলল, রমেশ, চল চল চল, ফিরে যাই। না নরেন্দা, মাছ ধরতে এসেছি যখন খালি হাতে ফিরবো না। আরও একবার দেখব, তারপর যদি মাছ না ওঠে তাহলে না হয় ফিরে যাব। কিন্তু নরেনের এইবার সত্যি ভয় করতে লাগলো। এদিকে রমেশের জালটা নিয়ে আবার ছুঁড়ে মারল সেই রক্তরাঙা জলে। জালটা আবার অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়ল। খানিকক্ষণ পরে যখন রমেশ জালটা ধরে টানতে লাগলো, নরেন দেখলো জালটা খুব ভারী ঠেকছে। রমেশ একা টেনে তুলতে পারছে না। তাই দেখে নরেন ভাবলো এবার হয়তো কিছু মাছ বিঁধেছে। নরেনও গিয়ে রমেশের সাথে জালটা ধরে টানতে লাগলো, কিন্তু দুজনের সমস্ত জোর লাগিয়েও জালটা টেনে তোলা যাচ্ছিল না। রমেশ, জলের মধ্যে নামতে হবে মনে হচ্ছে, এভাবে নৌকায় দাঁড়িয়ে জল টানা সম্ভব নয়। নরেনের কথার অর্থ বুঝে রমেশ আর এক মুহূর্ত দেরি না করে লাল বর্ণ জলের উপর লাফিয়ে পড়ল। তারপর খানিকটা এগিয়ে গিয়ে নিচ থেকে কিছু একটা তুলে অন্যদিকে ছুঁড়ে ফেলল। নরেন দেখল সেটা একটা জল ঢোরা সাপ।
এরপর রমেন জালটা ধরে টেনে তুলতে সাহায্য করছিল। হঠাৎ একটা ব্যাপার দেখে ভয়তে নরেনের রক্ত জল হয়ে গেল। রমেশ, রমেশ! নরেনের ডাকে রমেশ জলের মধ্যে তাকিয়ে ভয় পেয়ে গেল। দেখলো লাল রঙের জলের তলা থেকে বুদবুদের মতো উপরে ভেসে উঠতে লাগলো এক গাদা মরে পচে যাওয়া মাছ, যাদের পেটগুলো কুমড়োর মতো ফুলে উঠেছে, চোখগুলো বাইরে বেরিয়ে গেছে, লেজগুলো ছিঁড়ে গিয়েছে। কোনো আবার হাত খাওয়া মাছ। সেই মাছেদের পচা গন্ধটাই এতক্ষণ ওদের নাকে আসছিল। কেবল কেউ যেন তার পৈশাচিক মায়ায় এতক্ষণ ওদেরকে আচ্ছন্ন করে রেখেছিল। এই ভয়ানক দৃশ্য দেখে ভয়তে রমেশ নরেনের দিকে তাকিয়ে বলল, নরেন্দা, মাছগুলো তো বহু আগেই মরে গিয়েছে। তাহলে আমরা এতক্ষণ কি দেখলাম? আর জালেই বা তাহলে কি বেঁধেছে? জালটা ধরে টান দেখিনি, তারপর তাড়াতাড়ি উপরে উঠে আয়। এ জায়গায় সত্যি কিছু আছে, না হলে এসব অদ্ভুত ঘটনা ঘটার তো কথা নয়। এরপর রমেশের দৌলতে জালটা উপরে তুলল নরেন। রমেশও নৌকার উপরে উঠে গেল। দেখলো অক্ষরের একটা শব্দ উচ্চারণ করলো। ঝিমলি। রমেশ, এটা কি করে সম্ভব? এ তো প্রায় 5 বছর আগে মারা গিয়েছে। ভালো করে মুখটা দেখ তো রমেশ। রমেশের তখনও হাত পা কাঁপছে, তবুও মেয়েটার মুখের উপরে ঝুঁকে দেখতে যেতেই এক ভয়ানক ঘটনা ঘটে গেল। নৌকোর কাঠের উপরে পড়ে থাকা মেয়েটার চোখ দুটো আচমকা খুলে গেল। না, ভিতরে কোনো মনই নেই, পরিবর্তে রয়েছে দুটো গভীর কালো গর্ত। তার মধ্যে থেকে একটা লাল রঙের কিছু বেরিয়ে মুখ বেয়ে নেমে গেল। সেই মনেহীন অন্ধকার চোখ দুটো নিয়ে রমেশের দিকে তাকিয়ে রইল মেয়েটা। সেই সাথে ওর মুখে খেলে গেল এক নারকীয় নৃশংস হাসি। সেই দৃশ্য দেখে ভয় পাওয়া সময়টুকু অব্দি রমেশ পেল না। তার আগেই মেয়েটা ওর বড় বড় নখ দুটো দিয়ে রমেশের চোখ দুটো খুঁচিয়ে দিল। চোখের মণিগুলো ফেটে তার থেকে টাটকা লাল রক্ত বেরিয়ে এসে মেয়েটার মুখে পড়ল। মেয়েটা তার লাল জিভ দিয়ে চেখে নিল রক্তটা। আর আচমকা এমন আক্রমণে আর্তনাদ করে উঠল রমেশ। রমেশের আর্তনাদ শুনেই মেয়েটা উঠে বসে ভয়ানক এক অট্ট হাসিতে হেসে উঠল। সেই হাসির শব্দে গোটা জঙ্গল কেঁপে উঠল। নদীর জলরাশিও যেন প্রবল আনন্দে মেতে উঠল। কাকগুলো যেন এইবার আরো উল্লাসে ডেকে উঠল। ঝড়ের গতিবেগ আরো বেড়ে গেল। নৌকাটা ভয়ানক রকমে দুলতে লাগলো। মনে হলো এক্ষুনি হয়তো পাল্টি খাবে। সেই সাথে শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি আর আর মেঘের গর্জন। নরেন্দা, নরেন্দা, বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও নরেন্দা। নরেন এতক্ষণ পাথরের মতো সবটা দেখছিল, কারণ এই ভয়ানক দৃশ্য এর আগেও কখনো দেখেনি। কোনো মৃত মানুষ কিভাবে ফিরে আসতে পারে তা ওর জানা ছিল না। সেদিন তো নিজের চোখে জিমলির মৃত্যু দেখেছিল, তাহলে ফিরে আসলো কি করে? ঝিমলি, ঝিমলি, আমাকে ছেড়ে দে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দে ঝিমলি তুই। জিমলি এই কথা শুনে আরো একবার হেসে উঠল আর বড় বড় মুখগুলো সমেত ঢুকিয়ে দিল রমেশের গলার মধ্যে। রমেশের গলা থেকে অদ্ভুত একটা শব্দ বেরিয়ে আসলো, তারপর ফিনকি দিয়ে রক্তের ধারা গড়িয়ে পড়লো। এরপর রমেশ লুটিয়ে পড়লো নৌকোর উপরে। তারপরে বুকে হেঁটে এগিয়ে আসার চেষ্টা করলো নরেনের দিকে। একটা হাত মিলে ধরেছিল নরেনের দিকে। রমেশের বারান্দা, বাড়ি আসো। ভেতর থেকে পরাণ মাঝির গলার আওয়াজ ভেসে এলো। কে? নরেন, আয় ভিতরে আয়। পরাণ মাঝির কথা শুনে ওরা চারজনে ঘরের ভিতর গেল। দেখলো খাটের কোনায়
একটা বালিশে হেলান দিয়ে পরাণ মাঝি কোনো মতে পড়ে রয়েছে। গায়ে তার পাতলা চাদর জড়ানো রয়েছে। চোখ মুখ কিভাবে যেন বসে গিয়েছে, মুখের শিরাগুলো শুকিয়ে গিয়েছে। কি হলো পরাণদা, শরীর খারাপ নাকি? কিছুদিন যাবৎ মাছ তো ধরতে যাচ্ছ না, তাই ভাবলাম আজ যাবে কিনা একবার গিয়ে দেখে আসি। কিন্তু দেখে তো মনে হচ্ছে শরীর খুব খারাপ। হ্যাঁ নরেন, শরীরটা বড্ড খারাপ। বিছানা ছেড়ে ওঠার ক্ষমতা নেই। তাহলে তো আজ আর যেতে পারবে না মাছ ধরতে। মাঝি তখনই পিছন থেকে একটা মেয়েরই কণ্ঠস্বর ভেসে আসলো। বাবা যেতে পারবে না তো কি হয়েছে, আমি যাব তোমাদের সঙ্গে। আচমকা কথাটা শুনে পেছন ফিরে তাকাতেই ওরা দেখলো হাতে গেলাস করে কিছু একটা নিয়ে ঘরে প্রবেশ করলো একটা বছর 22-23-এর মেয়ে। মেয়েটাকে এর আগে ওরা দেখেছে। এ আর কেউ নয়, পরাণ মাঝির মেয়ে ঝিমলি। ঝিমলির মুখে এই কথা শুনে ওরা সকলে অবাক হয়ে একসাথে বলে উঠল, তুই তুই যাবি? কিন্তু তা কি করে হয়? দেখ ঝিমলি, এসব মেয়ে মানুষের কাজ নয় যে তোকে নিয়ে যাব। তার উপর এখন ভর সন্ধেবেলা, আমাদের ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে। না না, তা নয়, তোর বাবার শরীর খারাপ, তুই বাবার কাছে থাক। যেমনি এতক্ষণে ওদের পাশ কাটিয়ে গেলাসে থাকা তরলটা পরাণ মাঝিকে খাইয়ে দিয়ে বলল, হ্যাঁ আমি যাব, বাবার জায়গায় আমি যাব। তাছাড়া আমি সব জানি, বাবার সাথে মাঝে মাঝেই নৌকায় করে মাছ ধরতে গিয়েছি আমি। তাছাড়া বাবার শরীর খুব খারাপ, ঘরে ঠিক মতো খাবার নেই, বেশ কিছুদিন হয়ে গেল। তাই এখন তো আর হাতের উপরে হাত রেখে আমি বসে থাকতে পারবো না। যেমনি যা বলল সে কথা মিথ্যে নয়। ও মেয়ে চালাক চতুর, মেয়ে সব কিছুতে পটু। এ কথা পরাণ মাঝির মুখে বেশ কয়েকবার শুনেছে। কিন্তু যতই হোক মেয়ে মানুষ তো, সাথে করে নিয়ে যাওয়া কি ঠিক হবে? ঠিক আছে, অত কথার কি আছে, যাবে বলছে যখন নিয়ে চল। এমনিও আমরা 5 জন যেতাম, সেখানে পরাণ মাঝির জায়গায় ওর মেয়ে যাচ্ছে। বলছিস? তাহলে তাই হোক। এরপর জিন্দিকে নিয়ে পরাণ মাঝিকে বাড়িতে রেখে ওরা চলে গেল নদীর ধারে। তারপর নৌকোয় চড়ে ওরা 5 জনে রওনা দিল। সন্ধ্যা থেকেই আকাশটা ঘুম মেরেছিল। অমাবস্যার রাত যেহেতু চাঁদ থাকা প্রশ্নই নেই, যদিও বা থাকতো মেঘের আড়ালে ঢাকা পড়ে যেত। নদীর স্রোতের সাথে পাল্লা দিয়ে নৌকো চলছিল। নরেন আর রমেশ নৌকোয় দাঁড়িয়ে দাঁড় বইছিল। ওদিকে নৌকোর ছইয়ের তলায় বসেছিল ঝিমলি, আর অন্যদিকে অজয় আর বিনোদ জালটা বার করে গুছিয়ে নিচ্ছিল, সাথে গল্প করছিল আজ কিরকম মাছ হবে এই নিয়ে। খানিকটা যাওয়ার পর একটা জায়গা দেখে নৌকাটা দাঁড় করানো হলো। এখানে ওরা আগেও জাল ফেলেছে। আসলে মাছ ধরতে ধরতে একটা আন্দাজ তৈরি হয়ে গিয়েছিল যে কোথায় মাছ ধরতে হতে পারে। নদীর অনেকটা জায়গা ছিল ওদের নখদর্পণে, যদিও পরাণ মাঝি সবটা বলতো, কিন্তু পরাণ মাঝির পরে অজয় ছিল যে সব খুব ভালো করে বুঝতো কোন জায়গায় মাছ থাকে, কোন সময়ে কতটুকু অপেক্ষা করলে মাছেরা আসবে। তাই অজয়ের কথা মতোই ওরা নৌকো থামালো। এখানে মিনিট 20 অপেক্ষা করে তারপর জাল ফেলব, হাওয়াটাকে শান্ত হবে। এরপর যথারীতি জাল ফেলা হলে মাছ উঠলো, তবে যে পরিমাণ উঠলো তাতে 5 জনে চলার মতো নয়। মাছ যা উঠেছে তাতে 5 জনে চলবে না। চল আরো একটু এগিয়ে গিয়ে দেখি। পোড়া দিঘির পরে শুনেছি ভালো মাছ হয়। তবে ওদিকেই চল। এরপরে রাতের অন্ধকারে ওরা এগিয়ে গেল পোড়া দিঘির পাড়ের দিকে। সেদিনও আকাশে মেঘ ছিল, ঝোড়ো হাওয়া বইছিল, যার কারণে বেশি দাঁড় বইতে হচ্ছিল না। এরপর স্রোতের টানে যখন ওরা পোড়া দিঘির পাড়ে গিয়ে পৌঁছালো, তখন ঝিরঝিরি করে বৃষ্টি শুরু হলো। সামনে খানিকটা কচুরিপানা জমে রয়েছে। রমেশ ও বিনোদ নেমে সেগুলো পরিষ্কার করতে লাগলো। এদিকে অজয় ও নরেন মিলে জালটা ফেললো নদীতে।
ঝিমলি তখন বসে বালতির মধ্যে আগের ধরা মাছগুলো দেখছিল। ঠিক এমন সময় একটা হাত ওর গলা বেয়ে বুকের কাছে নেমে গেল। ঝিমলি চমকে পিছনে ফিরে তাকাতেই দেখলো অজয় দাঁড়িয়ে রয়েছে। কি হলোটা কি? কি করছেন কি আপনি? ঝিমলির কথাটার মধ্যে একটা তেজ ফুটে উঠেছিল, যা দেখে অজয়ের মুখে একটা হাসি খেলে গেল। অজয়ের হাতটা ঝিমলির বুকের উপর থেকে আরেকটু নিচে পেটের কাছে নিয়ে যেতেই ঝিমলি এক টানে হাতটা সরিয়ে দিয়ে একটু পিছিয়ে গেল। ঝিমলি এইবার বুঝতে পারলো অজয় ঠিক কি করতে চাইছে। ঝিমলির ওই প্রথম ভয় লাগতে শুরু করলো। এতগুলো ছেলের মাঝে নিজেকে একা মেয়ে ভেবে অসহায় ও ভয় লাগতে শুরু করলো ঝিমলির। তারপর এই রাতের অন্ধকারে এই অচেনা নির্জন জায়গায় এতগুলো ছেলের মাঝে ও একা রয়েছে। ঝিমলি দেখলো অজয় এইবার এক পা করে ঝুঁকে ওর দিকে এগিয়ে আসতে শুরু করেছে। আর একদম এগোবেন না বলে দিচ্ছে। এগোলেই কিন্তু ভালো হবে না। এগোবেন না বলছি। কিন্তু কে শোনে কার কথা? অজয় ক্ষুধার্ত নেকড়ের মতো এগিয়ে গেল ঝিমলির দিকে। বহুদিন ধরেই মনের মধ্যে এই বাসনা ছিল অজয়ের। তাই যখন আজ সন্ধ্যায় ঝিমলি নিজে মাছ ধরতে যাবে বলল, তখন অজয় সবার আগে সম্মতি জানিয়েছিল। সকলের অলক্ষ্যে ওর চোখ দুটো যেন জল জল করে উঠেছিল, তা বাকিরা কেউ টের পায়নি তখন। এখনো অজয়ের মুখে একটা বাঁকা শয়তানি হাসি খেলা করছে, যা দেখে ভয়তে শিউরে উঠল ঝিমলি। এরপর পিছুতে গিয়ে বুঝলো আর পিছোবার জায়গা নেই। নৌকার একদম শেষ মাথায় চলে এসেছিল। এবার পেছনে জলের মধ্যে পড়ে যাবে। কোথায় পালাবি? হ্যাঁ, এখানে শুধু জল আর জল, বুঝলি তো? তার থেকে ভালোই ভালোই রাজি হয়ে যা। হ্যাঁ, আর কথাটা বলে অজয় ঝাঁপিয়ে পড়ল ঝিমলির শরীর উপর। সাথে সাথে ঝিমলি চিৎকার করে উঠল, বাঁচাও! এদিকে নরেন কিন্তু একভাবে সবটা দেখে যাচ্ছিল। কিচ্ছু বলার সাহস করেনি, কারণ নরেনের নৌকাটা অজয় দিয়েছিল। তাই অজয়কে কিছু বলার সাহস ওর নেই। অজয়ের চরিত্র সম্পর্কে নরেন আগে থেকেই জানতো, তাই আর ওকে কিছু বলেনি। এদিকে জলের মধ্যে থাকা রমেশ আর বিনোদ যখন ঝিমলির আর্তনাদ শুনল, তখন পিছনে ফিরে তাকিয়ে দেখল অজয় ক্ষুধার্ত পশুর মতো ঝিমলির শরীরটাকে উপভোগ করতে শুরু করে দিয়েছে। এই দৃশ্য দেখে ওরা দুজনেই অবাক হয়ে গিয়েছিল। অজয়, এ তুই কি করছিস? চুপ! যা করছি ভালো করছি। ওদের বাচ্চা হয়েছি তাই করেছি। তোদের যদি ইচ্ছে হয় আমার পরে তোরাও খেতে পারিস, আমায় তাতে কোনো আপত্তি নেই। হ্যাঁ, কিন্তু কিন্তু যদি মেয়েটা চিৎকার করে, লোকজন যদি জেনে যায়? চিৎকার করবে? হ্যাঁ, তা করুক না, করুক করুক করুক। অন্ধকার জঙ্গলের পাশে পোড়া দিঘির পাড়ে কোনো মানুষই আসে না। দেখ না আশেপাশে, তাকে দেখ দেখ দেখ, কোনো বসতি কোনো দেখতে পাচ্ছিস এখানে? হ্যাঁ, না, কিন্তু ভয় পাস না, এখানে কেউ আসতে পারবে না। আজকে কেউ আসে না, এই কথা কেউ কোনোদিন জানতেও পারবে না। কথাটা শুনে রমেশ আর বিনোদের চোখটা শিকারী কুকুরের মতো জল জল করে উঠল। ওরা একবার নিজেদের দিকে তাকিয়ে হয়তো চোখের ইশারায় বলে নিল, সত্যি তো, এই কথা তো কেউ জানবে না, তাহলে আর আমরাও বাদ যাই কেন? চোখের ইশারায় কথা বলে দুজনই একবার হেসে উঠল। ঠিক এমন সময় একটা ঘটনা ঘটে গেল। হঠাৎ করে ঝিমলি ওর দাঁত দিয়ে অজয়ের হাতে কামড় দিয়ে জলে লাফ মারল। ঝিমলি দাঁতের কামড়ে অজয় যন্ত্রণায় চিৎকার করে উঠল। মেয়েটার দাঁতের দাগ বসে গিয়েছে অজয়ের হাতে। খানিকটা মাংস ছিঁড়ে টাটকা লাল রক্ত বের হচ্ছে। হারাম জাদি, তোর এত বড় সাহস, তুই আমার হাতে কামড়ে দিচ্ছিস? আমারই ভুল ছিল যে তুই মাঝির মেয়ে, তা আমার মাথা থেকে বেরিয়ে গেছিল। ভেবেছিলাম তুই সাঁতার জানিস না, কিন্তু পালিয়ে যাবি কোথায়? আজ তোকে শেষ করেই ফেলবো। ধর তো ওই হারামজাদিকে, নিয়ে আয় এদিকে। কোথায় পালাচ্ছিস? ওদিকে কেউ নেই যে তোকে বাঁচাবে। বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! কোথায় পালাচ্ছিস?
এখানে কেউ নেই যে তোকে আজকে বাঁচাবে। কথাটা বলে রমেশ ওর একটা হাত এগিয়ে দিল জিমলির মাথাকে লক্ষ্য করে। তারপর চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসলো নৌকার কাছে। তারপর নৌকার উপরে তুলে এক এক করে তিনজনে ক্ষুধার্ত পশুর মতো ওর শরীরটাকে ভোগ করলো। জিমলির কোনো কাতর অনুরোধই ওরা শুনল না। শুনবেই বা কি করে? ওরা তখন শরীর ভোগ করতে ব্যস্ত। কেউ নরেন না কিছু করলো না কিছু বলল, চুপ করে সবটা দেখে গেল। জিমলির শরীরটাকে ভোগ করার পর শাড়ির আঁচল দিয়ে ও শ্বাসরোধ করে শরীরটাকে জলের মধ্যে ফেলে দিল ওরা। এরপর ফিরে এসে ওরা পরাণ মাঝিকে বলেছিল জিমলি জলে ডুবে মারা গিয়েছে। কিন্তু আজ নরেন মাঝি যখন নিজের চোখের সামনে আবার জিমলিকে দেখছে, তখন ওর চোখে খেলা করছে কেবল মৃত্যু ভয়। জিমলি, জিমলি, আমি তো কিছু করিনি সেদিন, আমি তো কোনো অপরাধ করি। তাহলে আমাকে। কথাটা শেষ করার আগে জিমলি নরেনের পা ধরে এক টান দিল। তারপর শয়তানি হাসি হাসতে হাসতে ওর মুখটা নিয়ে গেল নরেনের মুখের কাছে। জিমলির বিভৎস ভয়ানক মুখটা নিজের কাছে এগিয়ে আসতে দেখে নরেন ভয়তে চিৎকার করে উঠল, দয়া করে ছেড়ে দে জিমলি আমাকে। আমার একটা পরিবার আছে জিমলি, দয়া করে ছেড়ে দে। পরিবার তো আমারও ছিল। আমাকে মারার সময় সে কথা মনে পড়েনি যে আমি ছাড়া আমার বাবার আর কেউ নেই। তখন আমার কোনো কথা না শুনে তোরা শুধুমাত্র শরীরের লোভে আমাকে মেরে ফেললি। এখন তোকেও মরতে হবে। কথাটা বলে জিম্মি নরেনের গলার কাছে ঝুঁকে পড়ে এক কামড়ে ছিঁড়ে ফেলল নরেনের গলার টুটি। তারপর ধারালো নখযুক্ত হাত দিয়ে নরেনের পেটটা চিড়ে ফেলল। নরেনের মৃত্যুর আগে যন্ত্রণায় শেষবারের মতো চিৎকার করে ছটফট করতে করতে নিথর হয়ে গেল। তাই দেখে মনের তৃপ্তিতে জিম্মি আরো একবার হেসে উঠল। এই অবধি বলে মাঝি থামল। এই ঘটনা শুনে সুজয়ের যেমন ভয় লাগলো, তেমনি জিম্মির প্রতি হওয়া অন্যায়ের জন্য খারাপও লাগলো। আচ্ছা মাঝি ভাই, নরেন মাঝি সেদিন অন্যায়ের সময় ওদের সাথে ছিল ঠিকই, কিন্তু ও তো কোনো অন্যায় করেনি। তাহলে ঝিমলি ওকে মারলো কেন? কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই সমান দোষী। সেদিন নরেন চাইলে আটকাতে পারত, কিন্তু সে জিম্মির সাথে হওয়া অন্যায়ের কোনো বিরোধিতা করেনি। জিম্মিকে বাঁচানোর চেষ্টা অবধি করেনি। এমনকি চাইলে সে ফিরে এই সবটা সত্যি বলতে পারত, কিন্তু সেটাও করেনি। উল্টে তাদের সাথে মিশে মিথ্যে বলেছে পরাণ মাঝিকে। না, তার মেয়ের মৃত্যু কিভাবে ঘটেছে একটা মিথ্যে জেনে পরাণ মাঝিকে মরতে হলো। তাহলে এইবার বলো, নরেন মাঝি দোষী নয়? কথাটা বলে নৌকাটা থেমে গেল। সুজয় দেখলো ওরা নদীর পাড়ে এসে পৌঁছে গেছে। সুজয় উঠে দাঁড়িয়ে টাকা দিতে গিয়ে মাঝিকে বলল, না বাবু, টাকা লাগবে না। সুজয় কয়েকবার জোর করার পরেও মাঝি যখন টাকা নিল না, তখন সে নৌকা ছেড়ে ডাঙায় নেমে পড়ল। হ্যাঁ মাঝি ভাই, নরেন মাঝিও দোষী ছিল, কিন্তু এই নরেন মাঝির গল্প তুমি জানলে কি করে? কারণ আমি হলাম গিয়ে সেই নরেন মাঝি। আমি যে গল্প শোনালাম সেটা আমার জীবনেরই গল্প বাবু। কিন্তু নরেন মাঝি তো মরে গিয়েছিল। এরপরেই সুজয় দেখল সামনে থাকা নৌকোর উপর থেকে মাঝি নিমিষের মধ্যেই বাতাসে মিলিয়ে গেল। নৌকোটা সম্পূর্ণ ফাঁকা।